আজকে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে বিরোধ এবং দূরত্ব সেটা স্পষ্ট। তার মানে ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের মৌলিক যে কাজগুলো সংস্কার সংক্রান্ত, সেই সংস্কার সংক্রান্ত কাজের স্বীকৃতি দিচ্ছে না বিএনপি। বিএনপি এখন প্রশ্ন উঠেছে, আজকে একটা টক শোতে ছিলাম, সেখানে আমার সহ আলোচক কারেক্টলি বলেছে বিএনপির যে আপত্তির জায়গাগুলো এখন যেভাবে বলছে, যেমন এখন অন্তর্বর্তী সরকারের প্রতারণামূলক কর্মকাণ্ড বলছে জুলাই সনদকে ঘিরে, সিইসি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, এগুলি খুব শক্ত কথা। তার মানে অন্তর্বর্তী সরকারকে একটা প্রতারক হিসেবেই কিন্তু কার্যত আখ্যা দিলেন সরকারের পক্ষ থেকে দলের অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ। বক্তব্যগুলো কিন্তু সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত না, এটা হলো দলের বক্তব্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদের মতন মানুষরা যখন কথা বলে, এটা দলের বক্তব্যটাকে সামনে আনে। এই যে কঠিন একটা অবস্থা, যে কঠিন অবস্থায় আমরা টকশোতে দেখি কিছু আলোচক মানে এই তীব্রভাবে নিন্দা করে, কিসের গণভোট, কিসের জুলাই সনদ, সেগুলো হ্যাঁ, এটাও ঠিক যে যেহেতু সাংবিধানিকভাবে ৫ই আগস্টের পর থেকে দেশ পরিচালিত হয়েছে, কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি, সংবিধানের একটা অংশ পালায় চলে গেছে, আর একটা অংশ রয়ে গেছে। যে অংশটা রয়ে গেছে অর্থাৎ রাষ্ট্রপতিকে ঘিরে তখন আবার সাংবিধানিকভাবে পরিচালিত হওয়ার একটা আয়োজন দেখা গেছে। এই অবস্থায় এখন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, পার্লামেন্টের বাইরে যে আলোচনা, ঐকমত্য কমিশন, সেগুলো গ্রহণ করতে হবে বা সেগুলি চলতে থাকবে। আবার সংসদকে বলা হবে যে সংসদ তুমি ওই ঐকমত্য কমিশনের যেই বিষয়গুলো, সেগুলি যেহেতু গণভোটে পাশ হয়েছে, সুতরাং সেগুলো তুমি গ্রহণ করো। বিএনপির আপত্তির জায়গা হলো এই যে বিএনপি সংবিধানের বাইরে কোনো কিছু নিতে চায় না, কিন্তু সব মানা গেল। কিন্তু বিএনপি আজকে যেভাবে ইউনূস সরকারের সমালোচনা করছে, যেভাবে উচ্চকিত হয়েছে যে এর কোনো অস্তিত্ব নাই, সংবিধান সংস্কার পরিষদ যেভাবে সিইসিকে বলেছে, যেদিন শপথ নিয়েছে সেই দিন সালাউদ্দিন আহমেদ শুরুতে বলেছে যে আমরা প্রথম শপথটা নেব, দ্বিতীয় শপথটা নেব না। তিনি বলেছেন যে এই সংবিধান গণপরিষদ যে বা সংস্কার পরিষদ, এটার কোনো ধারা উপধারায় অর্থাৎ সংবিধানে এই ধরনের প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই, সুতরাং আমরা শপথ নেব না। তো ওইটা ছিল এই যে যারা দুইটা নিছে, আর যারা একটা নিল বিএনপি সহ স্বতন্ত্ররা, তারা নিয়েছে। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট করেনি বিএনপি যে এরকম কঠিন একটা অবস্থানে যাবে। আজকে সিইসি কে বলা হচ্ছে এক ধরনের যে তিনি সংবিধান লঙ্ঘন করছে, শপথ ভঙ্গ করছে। ইউনূস সরকারকে বলা হচ্ছে প্রতারণাপূর্ণ তার কর্মকাণ্ড। তাহলে আর অন্তর্বর্তী সরকারের অবস্থান কোথায়? এই অবস্থানটা বিএনপি কেন পরিষ্কার করেনি? কেন তারা কি করতে চায়, কি কি সংস্কার আনতে চায়, সেটা এখনো পর্যন্ত কেন পরিষ্কার করছে না? এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে একটা বিভ্রান্তি আছে। তো কথা হলো যে আজকে পরিপূর্ণভাবে ক্ষমতায় আসার পর বিএনপি এখন মুখ খুলছে। অনেকে বলেন যে এটাও একটা কৌশল। আগে যদি বলতো তাহলে পরিস্থিতি এমন তৈরি হতো যে নির্বাচন আরো পিছিয়ে যেত অথবা নির্বাচন নাও হতে পারত। বিএনপি ছলে বলে কলে কৌশলে নির্বাচনটা আদায় করতে চেয়েছে, কিন্তু এই ধরনের ছলে বলে কৌশলে কিছু জ্বলন্ত বিষয় যেটা আজকে পার্লামেন্টে উচ্চারিত হচ্ছে, সেইগুলো কেন সামনে আনেনি? এটাও কিন্তু আলোচনা আসছে যে বিএনপির মতন রাজনৈতিক দলের কেন স্পষ্ট স্ট্যান্ড থাকলো না, কেন তারা কৌশলের আশ্রয় নিল, যে আশ্রয়গুলি নিয়ে জামাত রাজনৈতিকভাবে সারভাইভ করে, অর্থাৎ ছাত্রলীগের মধ্যে
প্রশাসন, আওয়ামী লীগ নানা ১৫ বছরের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে থেকে তারা এখন বলতেছে যে না আমরা পুরো জামাত, আমরা হচ্ছে শিবির। তো বিএনপি তো আর এই রাজনীতি করে না। বিএনপি কেন বলল না যে এই জুলাই সনদে প্রতিটা মিটিংয়ে তারা অংশ নিয়েছে? নির্বাচনী প্রচারণাও তারেক রহমানও বলেছেন যে গণভোটে হাঁ ভোট দিতে। তাহলে এখন কেন পিছু উঠল? ওই যে বারবার আসে যে এটা রাজনৈতিক কৌশল। এটা যদি বিএনপি আগেই বলে দিত তাহলে দেশে নির্বাচনটা হইতো না। নির্বাচনটা আদায়ের জন্যই বিএনপি সেই সময় উচ্চকিত ছিল না, এখন উচ্চকিত হয়েছে। এই অবস্থানটা রাজনৈতিকভাবে কি ব্যাখ্যা হয়? এটা কি বিএনপির দুর্বলতা? সঠিক অবস্থান ছিল? নাকি বেঠিক অবস্থান ছিল? তার চুলচেরা বিশ্লেষণ এখন কিন্তু চলতে থাকবে।